আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকের ফিন্যান্স ও ব্যাংকিং ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটি সুখবর যে খুব শীঘ্রই আমরা তোমাদেরকে সরাসরি পাঠদানে মিলিত হব। কিন্তু এর মাঝেও তোমাদের পড়াশোনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রতিনিয়ত অনলাইন ক্লাসগুলোকে সমৃদ্ধ করার প্রাণবন্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমি উপস্থিত হয়েছি ব্যবসা শাখার শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ মাহফুজা রহমান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। তোমরা সকলে জানো যে আমি ব্যবসা শাখার শিক্ষার্থীদের বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। এর ধারাবাহিকতায় আজকে আমি উপস্থিত হয়েছি ব্যবসা শাখার শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় ফিন্যান্স ও ব্যাংকিং নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়টি নিয়ে। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমি ফিন্যান্স ব্যাংকিং এর দুটি ক্লাস নিয়ে ফেলেছি। এই দুটি ক্লাসে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন বিষয়টি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমি অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন অর্থাৎ ফিন্যান্স ও ব্যাংকিং এর ১ম অধ্যায়ের পরবর্তী আরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শিখন ফল অর্থাৎ আজকের এই অনলাইন ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী বর্ণনা করতে পারবে, অর্থায়নের ক্রম বিকাশের ধারা বর্ণনা করতে পারবে। এবার আসো আমরা আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী নিয়ে আলোচনা করি। তোমরা জানো একটি কারবারের তহবিল সংগ্রহ করে সংগৃহীত তহবিলের সঠিক ব্যবহার করে অর্থাৎ সঠিক বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন করায় অর্থায়ন। আর এই কাজটি সুচারুভাবে সম্পূর্ণ করে যে ব্যক্তিটি, তার নাম হলো আর্থিক ব্যবস্থাপক। এই কাজটি করতে গিয়ে আর্থিক ব্যবস্থাপককে যে বিষয়গুলো সম্পাদন করতে হয়, যে কাজগুলো করতে হয়, আমরা সেই কাজগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি। প্রিয় শিক্ষার্থী, আমরা আর্থিক ব্যবস্থার কার্যাবলীকে সাধারণত ২ টি ভাগে ভাগ করি। একটি হলো আয় সিদ্ধান্ত, একটি হলো ব্যয় সিদ্ধান্ত। তোমরা ইতিমধ্যে সকলে জানো আয় সিদ্ধান্ত বলতে অর্থায়ন সিদ্ধান্ত ও ব্যয় সিদ্ধান্ত বলতে বিনিয়োগ সিদ্ধান্ত। আমরা বিষয়টি নিয়ে আরো আলোচনা করি। আয় সিদ্ধান্ত বলতে কোনটিকে বোঝায়? প্রিয় শিক্ষার্থী, আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়। তোমরা জানো কারবার পরিচালনা করতে গেলে তহবিল সংগ্রহ করতে হয়। আর এই তহবিল সংগ্রহ করার বিষয়টিকেই অর্থায়ন সিদ্ধান্ত অর্থাৎ আয় সিদ্ধান্ত বলে। অর্থায়ন সিদ্ধান্তের আওতায় তহবিল সংগ্রহের ভিন্ন উৎস নির্বাচন, এসব উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়। সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদী উৎস থেকে আর স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘায়ী দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়। সাধারণত ব্যবসায় তহবিল সংগ্রহের মালিকপক্ষের নিজস্ব পুঁজি ও বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণের মাধ্যমে ব্যবসায় তহবিল সংগ্রহ করা হয়। এছাড়া বড় কোম্পানিগুলো শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে। এই শেয়ার হোল্ডারগণই কোম্পানির মালিক। কোনো প্রতিষ্ঠান ঋণের মাধ্যমে তহবিলের যে অংশ সংগ্রহ করে তার জন্য প্রতিষ্ঠানটি ঋণের দায় বৃদ্ধি পায়। আবার মালিকপক্ষের হাতে সংগৃহীত মূলধনের উপর ভিত্তি করে মালিকপক্ষের অধিকার প্রতিষ্ঠিত হয়। ফলে দেখা যায় একটি প্রতিষ্ঠানে ঋণের দায় মালিকানা সত্ত্বের মধ্যে লাভজনক ভারসাম্য সৃষ্টিতে সফল হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা যে বিষয়গুলো দেখলাম যে আর্থিক ব্যবস্থাপকেই
যে কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করে কারবার পরিচালনা করলে তার কারবারের জন্য ভালো হবে এই বিষয়টিকে খেয়াল রাখতে হয়। এ সেই বিষয়টিকেই বলা হচ্ছে আয় সিদ্ধান্ত। তাহলে এই এক আমরা জানি কারবার প্রতিষ্ঠান যেহেতু বিভিন্ন রকম যেমন এক মালিকানা কারবার, অংশীদারি কারবার, যৌথ মূলধনী কারবার। তাহলে এই যে এক মালিকানা কারবারে মালিক অর্থ সংগ্রহ বা মালিকের প্রয়োজনীয় অর্থটি বিভিন্ন ঋণদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করা হয়। ঠিক যৌথ মূলধনির ক্ষেত্রে কিন্তু দেখো উল্টো চিত্র, শেয়ার বিক্রয়, বন্ড, ডিবেঞ্চার বিক্রি করেও অর্থায়ন করা যায়। এই সিদ্ধান্তগুলোকে আয় সিদ্ধান্ত বলে থাকি। এবার আসো আর্থিক ব্যবস্থাপকের ২য় সিদ্ধান্তটি নিয়ে আমরা আলোচনা করি। আর্থিক ব্যবস্থাপকের ২য় সিদ্ধান্তটি হলো ব্যয় সিদ্ধান্ত। আমি চিত্রের মধ্যে দেখানোর চেষ্টা করছি যে একটা গ্রোসারি শপ অর্থাৎ মুদির দোকান যে ফ্রিজ ক্রয় করে, তার ফ্রিজে কিছু পণ্য রাখার জন্য। তো এই ফ্রিজটি তার সম্পদ এবং এটি সে ব্যবহার করে মুনাফা অর্জনের জন্য। তাহলে এই ফ্রিজটি সে ক্রয় করে নিশ্চয়ই এই ফ্রিজ থেকে সে মুনাফা অর্জন করবে বলে। এ তাহলে এই যে মুনাফা অর্জন করার জন্যে সে এই ফ্রিজটি ক্রয় করে। তার এই ব্যয় এটিকেই বলা হচ্ছে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। আমরা বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করি। তোমাদের পাঠ্য বইয়ে একটি উদাহরণ খেয়াল করো। একটি দর্জির দোকানে সেলাই মেশিন ক্রয় সিদ্ধান্ত আ একটি বিনিয়োগ সিদ্ধান্ত। বিনিয়োগ মানে যেখানে মুনাফা অর্জনের জন্য টাকা খাটানো হয় আরকি। তাহলে মুদির দোকানের আসবাবপত্র, রেফ্রিজারেটর ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত একটি বিনিয়োগ সিদ্ধান্ত। উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য উৎপাদনমুখী মেশিন ক্রয়, কারখানা নির্মাণের খরচ এই জাতীয় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রত্যাশিত আগমন নির্গমনের একটি পরিকল্পনা করতে হয়। যেমন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মেশিন ক্রয় সংক্রান্ত সিদ্ধান্তটি গৃহীত হয়। যদি মেশিন দ্বারা প্রস্তুতকৃত পণ্য সামগ্রীর বিক্রয় পূর্বের তুলনায় বৃদ্ধি পায়, এতে করে যদি মুনাফা ও নগদ প্রবাহ বৃদ্ধি পায় এবং সর্বমোট নগদ প্রবাহ যদি মেশিনের ক্রয় মূল্য থেকে বেশি হয়, অর্থাৎ মেশিনটি যদি আগামী ১০ বছর ব্যবহার করা যাবে মনে করা হয়, তাহলে মেশিনের বিনিয়োগ সিদ্ধান্তটির জন্য আগামী ১০ বছর মালামাল বিক্রয় থেকে যে অর্থের আগমন হবে, তার সাথে মেশিনের ক্রয় মূল্যের তুলনা করতে হবে। সুতরাং আগামী ১০ বছরে পণ্যের মূল্য কি হবে, কি পরিমাণ বিক্রয় হবে তা বিবেচনা করেই কেবল আগামী ১০ বছরের বিক্রয় মূল্য অর্থাৎ নগদ প্রবাহ বের করা সম্ভব। নগদ প্রবাহ হতে মুনাফার পরিমাণ নির্ণয়ের জন্য বিক্রয়লব্ধ অর্থ থেকে উৎপাদন ও অন্যান্য খরচ বাদ দিয়ে নগদ প্রবাহ নির্ধারণ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এটি একজন আর্থিক ব্যবস্থাপকের ব্যয় সিদ্ধান্ত ও বিনিয়োগ সিদ্ধান্ত অর্থাৎ আর্থিক ব্যবস্থাপকের ২য় সিদ্ধান্তটি। একটু খেয়াল করে দেখো যে একটি কারবার প্রতিষ্ঠান যখন মেশিনটি ক্রয় করবে তখন ওই কারবার প্রতিষ্ঠানটিকেই সিদ্ধান্ত নিতে হবে এই মেশিনটি ক্রয় করতে তার কি পরিমাণ ব্যয় হবে এবং এই ব্যয়ের ফলে মেশিনটি যে য- যত সময় পর্যন্ত ব্যবহার করা হবে ওই মেশিনটি থেকে যে পণ্য উৎপাদন করে বিক্রয় করা হবে তার বিক্রয় মূল্য ওই মেশিনটি থেকে ওই মেশিন ক্রয়ের মূল্য থেকে যেন বেশি হয়, তাহলে কারবার প্রতিষ্ঠানটি মুনাফা অর্জিত হবে। তো এই সংক্রান্ত সিদ্ধান্তগুলোকেই বলা হচ্ছে ব্যয় সিদ্ধান্ত। আর্থিক ব্যবস্থাপকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ এই বিনিয়োগ সিদ্ধান্তের উপরে কারবারের সফলতা অনেকটা নির্ভর করে। এবার আসো প্রিয় শিক্ষার্থী, একজন আর্থিক ব্যবস্থাপক শুধুই কি আয় ও ব্যয় সিদ্ধান্ত নিয়ে থাকে? না, একজন আর্থিক ব্যবস্থাপক আয় সিদ্ধান্তের পাশাপাশি কিছু অন্যান্য সিদ্ধান্তও গ্রহণ করে। আমরা সেগুলো জেনে নেই। কি পরিমাণ কাঁচামাল ক্রয় বা প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করা যাবে এ সংক্রান্ত সিদ্ধান্তকে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলে। দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করার জন্য কি পরিমাণ নগদ অর্থ রাখা উচিত সেটিও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যেসব উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয়েছে তাদের প্রাপ্য প্রদান করা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ব্যাংক ঋণ, অন্যান্য ঋণ যেমন বন্ড, ডিবেঞ্চার ইত্যাদির মাধ্যমে তহবিল সংগ্রহ করা হলে যথাসময়ে নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করার সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপকের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একইভাবে শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত তহবিলের প্রত্যাশিত হারে মুনাফা অর্জন ও লভ্যাংশ বন্টন আর্থিক ব্যবস্থাপকের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। তাহলে একজন আর্থিক ব্যবস্থাপককে একটি কারবার সফলভাবে পরিচালনা করতে গেলে আয় ব্যয়ের পাশাপাশি আরো অন্যান্য কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আশা করি তোমরা আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী ভালোভাবে বুঝতে পেরেছ।
এখন আসো আমরা আজকের অনলাইন ক্লাসের ২য় শিখন ফলটি নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, অর্থায়নের ক্রমোন্নয়নের ধারা। আজকের যে অর্থায়ন সেটি কিন্তু আজ থেকে বহুদিন আগে সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের সময় এমনটি ছিল না। আজকের অর্থায়নের দিকে যদি আমরা খেয়াল করি, এখন দেখো আমি চিত্রের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। আজ থেকে ১৭০০ অর্থাৎ সপ্তদশ শতাব্দীর দিকে শিল্প বিপ্লবের পরে উৎপাদন কৌশল জটিলতর ও বিশেষায়িত ও বিভাজিত প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া উৎকর্ষ লাভ করে। বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অর্থায়ন সংক্রান্ত ধারণা এবং ব্যবহার অত্যাবশ্যক হয়ে যায়। ফলে কি হয়, অষ্টাদশ শতাব্দীতে ফিন্যান্স মূলত আর্থিক বিবরণী বিচার বিশ্লেষণের কাজেই এটি ব্যবহার করা হয়েছিল। কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে অর্থায়ন সম্পৃক্ত হলো আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। এমন দেখা গেছে যে সেই সপ্তদশ শতাব্দীর সূত্র ধরে আজকে অর্থায়ন একটি কম্পিউটারাইজড অর্থাৎ আজকের ফিন্যান্সটি পুরোটাই আধুনিক ফিন্যান্সে পরিণত হয়েছে। তো এই যে ক্রমোন্নয়নের ধারাটি আমরা আরো বিস্তারিতভাবে দেখো আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখানোর চেষ্টা করছি। আমরা ১৯৩০ এর পূর্ববর্তী দশক নিয়ে যদি আমরা চিন্তা করি, ওই সময়ে দেখো চিত্রের মধ্যে দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণের প্রবণতা শুরু হয়। একত্রীকরণের প্রবণতা শুরু হওয়ার কারণে আর্থিক বিবরণী বিশ্লেষণ করে কোন প্রতিষ্ঠানের সাথে কোন প্রতিষ্ঠানের একত্রীকরণ হওয়া উচিত এই সংক্রান্ত রূপরেখা দিতে আর্থিক ব্যবস্থাপকের দায়িত্ব পালন করতে হয়েছে। তারা এই একত্রীকরণের বিশাল অর্থসংস্থান ও আর্থিক বিবরণী তৈরি করার দায়িত্ব পালন করেন। এটি হলো ১৯৩০ এর পূর্ববর্তী দশক। আমরা যদি ১৯৩০ এর দশকের কথা খেয়াল করি, একত্রীকরণের প্রবণতা যুক্তরাষ্ট্রে যথেষ্ট কিন্তু সফলতা তখন পায়নি। আগের দশকে একীভূত অনেক প্রতিষ্ঠানে পরের দশকে দেউলিয়া হয়ে যায়। উপরন্তু ৩০ এর দশকে যুক্তরাষ্ট্র চরম মন্দা শুরু হয়। অনেক লাভজনক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্তের তালিকায় পড়ে। সেই অবস্থায় কারবার প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করে কিভাবে প্রতিষ্ঠানগুলোকে দেউলিয়া থেকে রক্ষা করা যায়, এ ব্যাপারে আর্থিক ব্যবস্থাপককে বিশেষ দায়িত্ব পালন করতে হয়। এ সময় থেকেই মূলত প্রয়োজন হয় আ অর্থায়নের পরিবর্তনের। এবার আসো ১৯৪০ এর দশকের অর্থায়ন। এ সময় সুষ্ঠুভাবে কারবার পরিচালনার জন্য তারল্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে উপলব্ধি করা যায়। নগদ অর্থ প্রবাহের বাজেট করে সুপরিকল্পিত নগদ প্রবাহের মাধ্যমে অর্থায়ন সেই দায়িত্ব পালন করে। প্রিয় শিক্ষার্থী, অ্যা আমরা যদি ১৯৬০ দশকের কথা চিন্তা করি, এই সময় থেকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। অর্থায়ন মূলধন বাজারকে অগ্রাধিকার দিতে শুরু করে। শেয়ার হোল্ডারেরা প্রতিষ্ঠানের মালিকের ফলে শেয়ার হোল্ডারদের সম্পদ এবং শেয়ার বাজারের সর্বাধিকরণ ছিল এই সময়ের অর্থায়নের উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সফল করার ক্ষেত্রে নানা রকম আর্থিক বিশ্লেষণমূলক কার্য শুরু হয়। অর্থায়নের ঝুঁকির ধারণা বুঝিয়ে দেয় যে মুনাফা বৃদ্ধির সাথে সাধারণত ঝুঁকিও বৃদ্ধি পায়। সুতরাং মুনাফা বৃদ্ধি কাঙ্ক্ষিত নাও হতে পারে। এখন আমরা জেনে নেই ১৯৭০ দশকের অর্থায়ন। এই দশকে কম্পিউটার অধ্যায় শুরু হয় যা শুধু উৎপাদন কৌশলে নয় কারবারি অর্থায়নকে পাল্টে দেয়। অর্থায়ন এখন অঙ্ক নির্ভর হয়ে উঠেছে। বেশিরভাগ আর্থিক সিদ্ধান্ত মূলত জটিল অঙ্ক নির্ভর ও কম্পিউটারের মাধ্যমে সুচারুরূপে সম্পাদন করার প্রবণতা এই সময়ে বিশেষ জনপ্রিয়তা পায়। যেমন ঝুঁকির ধারণা এখন অনেকটা সঠিকভাবে পরিমাপ ও ব্যবস্থাপনা করা হয়। মূলধনী কাঠামোর সনাতন ধারণা অনেক জটিল অঙ্ক নির্ভর হয়। এ সময় যেসব তাত্ত্বিক কারবারি অর্থায়নকে নানা তত্ত্বের বিশ্লেষণে সমৃদ্ধ করেছিলেন তাদের মধ্যে হ্যারি মার্কোয়াইজ, মার্টন মিলার এবং মোডিগ্লিয়ানি ছিলেন উল্লেখযোগ্য। পরবর্তীতে ১৯৯০ এর দশকে এসব তাত্ত্বিকগণ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে অর্থায়নের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য নোবেল পুরস্কারও পান।
১৯৮০ দশকের অর্থায়ন ছিল ব্যবসা সম্প্রসারণ ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থাকে টিকে রাখার জন্য অর্থায়ন তার সনাতনী দায়িত্বের পরিবর্তন করে নতুন রূপে আবির্ভূত হয়। এই সময় প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকল্পের মধ্যে মূলধনের সুদক্ষ বন্টন, প্রকল্প হতে অর্জিত আয়ের বিচার বিশ্লেষণই ছিল অর্থায়নের মূল বিষয়। ১৯৯০ দশকের আধুনিক অর্থায়নের সূচনা এই দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড অর্থাৎ WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আত্মপ্রকাশ করে। বিশ্বব্যাপী আমদানি রপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়। অর্থায়ন এই সময় আন্তর্জাতিকতা লাভ করে। একদিকে যেমন অর্থায়নের বিনিয়োগ সিদ্ধান্ত পৃথিবীর কোথায় কোন পণ্য প্রস্তুত করা ও বিক্রয় করা লাভজনক সেটা বিবেচনা করে। পাশাপাশি বিশ্বের কোন মূলধনী বাজার কি প্রকৃতির, কোথা থেকে তহবিল সংগ্রহ করা লাভজনক তাও অর্থায়নের বিষয়বস্তুতে পরিণত হয়। ফলে অর্থায়ন হলো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় একটি প্রায়োগিক সমাধানের ক্ষেত্র, যা হিসাবরক্ষণ, অর্থনীতি ও অন্যান্য আর্থিক বিষয়গুলোকে সংমিশ্রণ করে সৃষ্টি হয়েছে। আমরা অর্থায়নের ক্রমোন্নয়নের ধারা জেনে নিলাম। এখন আসো তোমাদের বাড়ির একটি কাজ। অর্থায়ন, বিনিয়োগ এই ২ টি সিদ্ধান্তের মধ্যে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখবে। আজকের অনলাইন ক্লাসটি মনোযোগের সহিত দেখার জন্য আবারও সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।